আমাদের ফোকাস কি? পড়াশোনা, ওষুধ, রোজগার, সেচ, শুনানি এবং কারবাইওয়ালা সরকারে। এখন নির্বাচন এসেছে, তাই ঘুষ হিসেবে 10,000 টাকা দেওয়া হচ্ছে। পিপল অফ বিহার, দে উইল নট রিপিট দিস গভর্নমেন্ট এগেন। মানুষ চাকরি চায়, মানুষ রোজগার চায়। আজ বিহারের মানুষ হিসাব চাইছে যে আপনারা কি করেছেন। পিপল দে বিলিভ যে তেজস্বী এলে অবশ্যই চাকরি আর রোজগার দেবে। 5-6-7টা সিটের জন্য আমাদের সরকার হতে হতে রয়ে গেল। এইবার বিহারের জনতা এই সুযোগ হাতছাড়া করবে না। এখন আর বিহারে নির্বাচন লড়ার মতো অবস্থা তাদের নেই। লালুজি কখনো ঝোঁকেননি, নিজের বিচারধারার সাথে আপোষ করেননি। যখন লালুজি ঝোঁকেননি, তখন লালুজির ছেলেও ঝোঁকবে না। আপনার জীবনের এই রকম এক চরম ব্যস্ত সময়ে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যে বড় বিষয়গুলো নিয়ে চর্চা করছি তার মধ্যে একটা হলো বিহারের নির্বাচনে মহিলাদের ভোট একটা প্রধান ফ্যাক্টর, আর ঐতিহ্যগতভাবে তারা এনডিএকে ভোট দেওয়ার দিকে ঝোঁকেন। আর এখন তার উপরে এনডিএ মহিলাদের মধ্যে ইতিমধ্যেই 7% একটা শক্ত ব্যবধানে এগিয়ে আছে। আর এখন তারা 3,000 টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে। আপনি মাসে অতিরিক্ত 2,500 টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছেন। কিন্তু একটা জিনিস আমরা অন্য নির্বাচনগুলো থেকে শিখেছি, যে হাতে নগদ টাকা থাকলে তা একটা বড় পার্থক্য গড়ে দেয়। আপনি সত্যি সত্যি এর মোকাবিলা কিভাবে করছেন? কারণ এটা তাদের জন্য একটা বিশাল সুবিধা। না, সাম্প্রতিক দিনগুলিতে আমরা মহিলাদের বিভিন্ন গোষ্ঠীর সাথে মতবিনিময় করছি এবং র্যালি ও সেমিনার করছি, এবং আমরা আমাদের পরিকল্পনা জানাচ্ছি যে আমাদের সরকার এলে আমরা নারী সশক্তিকরণের জন্য কি করতে যাচ্ছি। আর আমি জানি যে এটা মহিলাদের একটা বিশাল ভোট ব্যাংক, এবং সেটাই বিহার নির্বাচনের নির্ধারক হবে, এবং এটা ফলাফলের উপরও প্রভাব ফেলবে, যা আমরা সবাই জানি। কিন্তু আমাদের বর্তমান সরকার, আপনি যদি দেখেন, জীবিকা, অঙ্গনওয়াড়ির মতো যে গ্রুপগুলো আছে তারা হয়রান। সরকার ন্যায় বিচার করছে না। ওদের দিয়ে যতটা কাজ করানো হয় অতিরিক্ত কাজ করানো হয়। গ্রামে গঞ্জে আপনি যদি মমতা আশা কর্মীদের দেখেন, তাদের যা পাওয়া উচিত, যা তাদের অধিকার, তারা তা পাচ্ছে না। তাই তাদের সাথে কথা বলার পর তারাও তাদের সমস্যার কথা বলছে। এখন আমি বিশ্বাস করি যে আমাদের সরকার এলে আমরা একটা বেটি যোজনা এবং এমনকি মাই যোজনাও চালাবো। আর এর আগে আমি আমার মাই বোন মান যোজনার ঘোষণা করেছি, যেটা ঋণ হবে না। বর্তমান সরকার দিচ্ছে তাদের যে থিওরি, সেটা হলো ঋণ। আর যে 2 লাখ টাকা পরে বাছাই করা লোকেদের দেবে, সেটা ব্যাংক তাদের দেবে, সরকার নয়। সুতরাং এটাই পার্থক্য। আমরা অর্থনৈতিক ন্যায় বিচার করছি। মুদ্রাস্ফীতি এত বেশি, তাই তাদের একটা সাপোর্ট পাওয়া উচিত। আজকালকার মহিলারা নিজেদের পছন্দের শাড়ি কিনতে পারে না, বাইরে গিয়ে নিজেদের পছন্দের খাবার খেতে পারে না। বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়লে বাড়ির বাজেট বিগড়ে যায়। গ্যাস ভরানোর জন্য সিলিন্ডার তো আছে, কিন্তু গ্যাস ভরাতে আপনার 1100-1200 টাকা লাগে। তাই মহিলারা খুব কষ্ট করছেন। আর আমাদের সরকার এলে তাই আমরা বলেছিলাম মাই বোন মান যোজনা আনবো। প্রতি মাসে এটা হবে 2,500 টাকা, বার্ষিক এটা হবে 30,000 টাকা, আর 5 বছরে এটা হবে 1,50,000 টাকা। ওটা তাদের সাপোর্টের জন্য হবে, একটা অর্থনৈতিক সাপোর্টের জন্য হবে, যাতে ছোটখাটো কাজগুলো, কারণ বিহারের দিকে যদি আপনি দেখেন, পরিযায়ী শ্রমিকদের কারণে বাড়িতে কেবল মহিলা আর বাচ্চারা থেকে যায়, বেশিরভাগ পুরুষরা তারা অন্য রাজ্যে কাজ করতে চলে যায়। তাই বাড়ি সামলানো, বাচ্চাদের পড়ানো, কারোর শরীর খারাপ হলে সবকিছু মহিলারাই করেন। তাই আমরা এই যোজনাটা এনেছি। আর আমার মনে হচ্ছে যে আমরা অনেক সমর্থন পাচ্ছি। আর এতে আমার মনে হয় আমরা যা অনেক বছর ধরে আমরা এর উপর কাজ করেছি।
আর যে জেনুইন ইস্যুগুলো আছে সেগুলো আমরা তুলে ধরেছি। যেমন সম্প্রতি আমরা ঘোষণা করেছি যে জীবিকা সিএম যে দিদিরা ছিলেন, কমিউনিটি মোবিলাইজার যারা আছেন, তাদের আমরা পার্মানেন্ট করব আর 30,000 টাকা তাদের মাসিক সাম্মানিক রাখব। আমরা এটাও ঠিক করেছি যে তাদের 5 লক্ষ টাকা পর্যন্ত বিমা আমরা করাবো। আর যে গ্রুপগুলো আছে সিএম ছাড়া যে দিদিরা আছেন, যাদের দিয়ে সরকার দিনরাত কাজ করায়, তাদের প্রতি মাসে অন্তত 2,000 টাকা পাওয়া উচিত। সাথে সাথে মমতা আর আশা কর্মীরা যারা আছেন, তাদের সাম্মানিকেও ভবিষ্যতে বৃদ্ধি হওয়া উচিত, কারণ অনেক কষ্টে সারা দিন তারা কাজে লেগে থাকে কিন্তু কিছুই পায় না। কিন্তু খুব দ্রুত বলতে গেলে আপনি জানেন যে একবার পকেটে 10,000 টাকা এসে গেলে এর একটা বিশাল প্রভাব পড়ে, এবং এইসব প্রতিশ্রুতি আমি পাবো কি পাবো না জানি না, আপনি কি সত্যি ঠিকঠাকভাবে এর মোকাবিলা করতে পারছেন? কারণ হাতে 10,000 টাকা থাকাটা ওটা ঠিক আছে, কিন্তু আমাদের ফোকাস কি? পড়াশোনা, ওষুধ, রোজগার, সেচ, শুনানি আর ব্যবস্থা নেওয়ার সরকারের। আজ দেখবেন সেই বাচ্চাদের, মেয়ে হোক বা ছেলে হোক, কোয়ালিটি অফ এডুকেশন যা আছে, শিক্ষার গুণমান, সেটা খুব খারাপ। বাচ্চারা তা পাচ্ছে না। যারা পড়াশোনা করে ফেলেছে, ডিগ্রি নিয়েছে, সে যুবকদের মধ্যে মহিলা হোক বা পুরুষ হোক, চাকরি নেই। যদি ঘরে একটা চাকরি বা রোজগার থাকে, তো আমার মনে হয় 10,000 কতদিন চলার মতো সেটাও ধার করে। আর এই যে 10,000-এর স্কিমটা সরকার দিচ্ছে যে আপনি এটা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন, এখন আপনি টলকজি, আপনি বলুন 10,000-এ কোন মহিলা ব্যবসা দাঁড় করাতে পারে? সেটা তো খরচ হবেই, আর খরচ যদি হতেই হয় তাহলে তো আপনাকে ধার শোধও করতে হবে সুদের সাথে, তাহলে সেটা কিভাবে সম্ভব হবে? তো সরকার খেলা করছে কারণ তারা চাপের মধ্যে আছে, তাই তারা আমার মতে প্রতারণা করছে। আমাদের মা বোনদের জন্য এই কার্ড, এনারা এই 10,000 টাকাটা এনেছেন, কিন্তু বিহারের মানুষ সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে খুবই সচেতন। তারা জানে যে এই সরকার 20 বছর ধরে কিছুই করছিল না। এখন নির্বাচন এসেছে, তাই একটা ঘুষ হিসাবে 10,000 টাকা দেওয়া হচ্ছে। তেজবীরজি, আমরা 2020-র আপনার ক্যাম্পেইন দেখেছিলাম, সেটার তুলনায় এবার আপনার সবকিছু দেরিতে কেন চলছে? এর জন্য দায়ী কে? যেমন আপনার টিকিট বন্টন হোক, আপনার জোট হোক, আপনার নাম ঘোষণা, এর জন্য, এই দেরির জন্য কে দায়ী? আর আপনার কি মনে হয় যে এর ফল ভুগতে হবে? অমরনাথজি, কোনো ফল ভোগ করার দরকার নেই। আপনারা সবাই জানেন যে নাম নিয়ে কোথাও কোনো বিভ্রান্তি ছিলই না। হ্যাঁ, ঠিক আছে, আসন বন্টন নিয়ে আমাদের কৌশলগতভাবে যে 6-7টা আসন আছে যেখানে আমরা বন্ধুত্বপূর্ণ লড়াই লড়ছি, সেটা একটা কৌশলের অঙ্গ। কিন্তু এতটাও দেরি হয়নি। আমাদের তো মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে একসঙ্গে মহাজোটের সব সঙ্গীরা বসে ঘোষণা করেছেন। এখনো পর্যন্ত ওখানে নীতিশজির নাম ঘোষণা হয়নি, উনি বরছাড়াই প্রচারে গেছেন। তো আমরা এটা বলতে চাই, একবার অমিত শাহজির একটা বক্তব্য এসেছিল কিছুদিন আগে, যে নির্বাচনের পরে তারা ঠিক করবেন, এমএলএরা ঠিক করবে যে এনডিএর পরবর্তী চিফ মিনিস্টার বা মুখ কে হবে। এর মানে এই যে ওনারা নীতিশ কুমারজিকে চান না। আর এটা প্রথমবার এনডিএতে এমন হচ্ছে। এর আগের যত নির্বাচন হয়েছে, সুশীল মোদিজির সময় থেকে আপনি দেখুন, বা 2005 থেকে দেখুন, 2005 থেকে 20 পর্যন্ত সব সময় নীতিশ কুমারজির নাম আনুষ্ঠানিকভাবে সিএম এর মুখ হিসেবে ঘোষণা হয়েছে। এবং আমরা একবারও এনডিএর বৈঠকে একসঙ্গে জিতন রাম মাঝি, চিরাগ পাসওয়ানজি, নীতিশ কুমারজি বা বিজেপির বা কুশওয়াহাজিকে একসঙ্গে বসে কোনো মিটিং আমরা করতে। এবার এমন কেন হচ্ছে? দেখুন, সমস্যা তো আপনি দেখবেন এনডিএতে বেশি দেখা যায়। ওখানে তো অনেকবার আসন নিয়ে ফেরত দেওয়া হয়েছে, বদল করা হয়েছে, মাঝে যাই খবর চলুক। যদিও আমাদের অতটা মনোযোগ, যদিও তারা তাদের বিভেদ মেটাতে সফল হয়েছেন। না, এমনটা নয়। অনেক জায়গায় আমরাও চেষ্টা করেছি, অনেক জায়গায় সফলতাও পেয়েছি, আর ভবিষ্যতেও পাবো। ঠিক আছে, নির্বাচন যখন হন, বিদ্রোহ তো হয়ই,
কিন্তু সময় মতো সবাই মেনে নেবে আর আমাদের পুরো বিশ্বাস আছে। গত নির্বাচনেও বিদ্রোহী অনেক বেশি ছিল, কিন্তু তারপরেও আমাদের ভোটের পার্থক্য ছিল, যেটা ছিল মাত্র 12,000 ভোট। মানে 5, 6, 7টা আসনের জন্য আমাদের সরকার হতে হতে রয়ে গেল। তো এটার উপর আমাদের নজর আছে। আর এবার আমার মনে হয় যে আপনি যখন ইস্যুর কথা বলছেন, বিহারের সবচেয়ে বড় ইস্যু হলো বেকারত্ব। আর মানুষ চাকরি চায়, মানুষ রোজগার চায়, মানুষ কারখানা চায়, মানুষ কৃষিভিত্তিক শিল্প চায়, মানুষ এখানে এসএইচজেড চায়, আইটি পার্ক চায়। এখানে আপনি দেখবেন প্রযুক্তি হোক বা কৃষিভিত্তিক শিল্প হোক, মানুষ চায় এখানে চিনিকল হোক, চটকল হোক, এগুলো খুলুক। কিন্তু প্রধানমন্ত্রী জি আসছেন, অমিত শাহ জি আসছেন, তাদের এক একটা শব্দ, এক একটা বাক্য যদি আপনি মন দিয়ে শোনেন, কোথাও কোনো ইতিবাচক কথা বলেন না, একটাও ইতিবাচক শব্দ থাকে না, সব নেতিবাচক কথা থাকে। কোনো ফলদায়ক কথা তারা বলেন না, অপ্রাসঙ্গিক বিষয়গুলোকে তারা নিয়ে আসেন। তো আমার মনে হয় যে বিহারের জনতা সচেতন এবং ইতিবাচক কথা শুনতে চায়। আপনি 20 বছরে কি করেছেন? রাজ্য সরকারের থেকে এবং 11 বছর কেন্দ্র থেকে বিহার কি পেয়েছে? আপনি যদি বিহার আর গুজরাটের তুলনা করেন, তাহলে গুজরাটকে এসইজেডও দেওয়া হয়, গুজরাটকে কারখানাও দেওয়া হয়, আর জয় তাদের বিহারে চাই। গুজরাটে বিনিয়োগকারী সম্মেলন করতে যান, প্রধানমন্ত্রী বিহারে কখনো আসেন না। আপনি দেখবেন কমনওয়েলথ গেমস বগেরা হোক বা অন্য গেমস হয়, সেখানে উনি করান, যেটা আপনার বম্বে থেকে যেটা গুজরাটেতে শিফট করে দেওয়া হলো। আপনার সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি সবকিছু গুজরাটে দেন। বাজেটের টাকা, শিক্ষা, স্বাস্থ্য সবচেয়ে বেশি উনি গুজরাটেই দেন। অথচ বিহার বড় রাজ্য, বিহারের জনসংখ্যা বেশি, বিহার আপনাকে ভোট দেয়, তারপরেও আপনি 11 বছর ধরে বিহারের লোকেদের ঠকিয়েছেন। দেশের প্রত্যেক 10ম ব্যক্তি বিহারি। আজ বিহারের লোক হিসাব চাইছে যে আপনি কি করেছেন। নীতি আয়োগের রিপোর্টে দেখলে বিহার সবচেয়ে গরিব রাজ্য, মাথাপিছু আয় সবচেয়ে কম বিহারে, পরিযান সবচেয়ে বেশি, বেকারত্ব সবচেয়ে বেশি। আর এখন আপনি দেখবেন যে 2023-এর যে এনসিআরবির যে তথ্য এসেছে, তারপর থেকে তো এখনো আপডেট হয়নি হয়তো, কিন্তু 2000-এর লেটেস্ট যে এনসিআরবির তথ্য, অপরাধের প্রথম দুটি রাজ্য ইউপি আর বিহার, প্রায় এনাদের 20 বছরে 70,000-এরও বেশি হত্যা হয়েছে। আর এখন 70,000 কোটি টাকার কেলেঙ্কারি সিআইডির রিপোর্টে এসেছে। অনেক মন্ত্রীর ওপর, ডেপুটি সিএম এর ওপর অভিযোগ উঠেছে, কিন্তু কোথাও ইডি, ইনকাম ট্যাক্স, কোথাও তল্লাশি হবে না। তো মানুষ দেখছে আর বুঝছে। যতবারই বিজেপির নেতা বা এনডিএর অন্য কোনো নেতা মঞ্চে ওঠেন, তারা সবসময় জঙ্গলরাজের কথা বলেন। আপনি সেটাকে কিভাবে কাউন্টার করবেন? কারণ প্রত্যেকবার এই জঙ্গলরাজের ট্যাগটা ওনারা একরকমভাবে সেটে দিয়েছেন, সেটাকে আপনি কিভাবে কাউন্টার করবেন? এটা কোনো নতুন কথা নয়। 2005 হোক, 10 হোক, 15 হোক, 20 হোক, 25 হোক, একই টেপ রেকর্ডার ওনারা বাজান। নিজের 20 বছরের হিসেব দিচ্ছেন না। এখন যেখানে আমরা বসে আছি, বাড়ির বাইরে গুলি চলেছে, এখনো পর্যন্ত সে ধরা পড়েনি। সিএম হাউসের বাইরে গুলি চলেছে, সে ধরা পড়েনি। ধর্ষিতা হাসপাতালে জায়গা পায় না, 4 ঘন্টা অপেক্ষা করতে হয়, তার মৃত্যু হয়ে যায়। সেটা জঙ্গলরাজ নয়। হেমকাজির হত্যা হয়ে যায়, তার ছেলের 4 বছর আগে হত্যা হয়ে যায়, অপরাধীরা ধরা পড়ে না। এমন কোনো দিন নেই যেদিন বিহারে গুলি চলছে না, হত্যা হচ্ছে না, ধর্ষণ হচ্ছে না, তোলাবাজি চাওয়া হচ্ছে না, ব্যাংক ডাকাতি হচ্ছে না, বা গয়নার দোকান লুট করা হচ্ছে না। এমন কোনো দিন নেই। কিন্তু ওনারা সেটাকে জঙ্গলরাজ বলেন। যাই হোক, সে কথা আমরা ইতিবাচক মানুষ, এবং আমিও 2বার ডেপুটি চিফ মিনিস্টার হয়েছি। 17 মাস আর 18 মাস আমরা আমাদের কাজের পরিচয় দিয়েছি। আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন এমন কোনো ঘটনা ঘটেনি যাতে মহিলারা বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছেন, বা এমন কোনো, এটা প্রোপাগ্যান্ডা, ঠিক আছে, ওনারা চালালেন।
কিন্তু আপনি নিজের কাজের মাধ্যমেই ওনাদের জবাব দিতে পারেন। তবে একটা কথার গ্যারান্টি তো আমরা দিতে পারি যে আমাদের সরকার এলে আইন শৃঙ্খলা নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হবে না। তেজস্বীর ছায়াও যদি ভুল কাজ করে তাহলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এইটুকু আমরা বিহারের মানুষকে নিশ্চিন্ত করতে চাই। আর আপনিও জানেন দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। বিহারে যদি আপনাকে ইন্ডাস্ট্রি আনতে হয়, শিল্প আনতে হয়, কারখানা আনতে হয়, তাহলে প্রথমত আইন শৃঙ্খলা ভালো হতে হবে আর এনার্জির ব্যবস্থাও ভালো হতে হবে। সুতরাং প্রাইমারি ফোকাস আইন শৃঙ্খলা তো হবেই হবে, এনার্জির ব্যবস্থা হবে। আমাদের এখানে যে বন্ধ হয়ে থাকা চিনি কল আছে, পাটকল আছে, সেগুলো চালু হোক। ফুড প্রসেসিং ইউনিটের মতো জিনিসগুলো চালু হোক। মাখনা আছে, কলা আছে, লিচু আছে, আম আছে, ভুট্টা আছে, সব কিছু আছে। তো আমাদের আপনি এতে ভালো কাজ করে, ডেয়ারিতে ভালো কাজ করতে পারি, ফিশারিতে ভালো কাজ করতে পারি। এর সাথেই সম্পর্কিত একটা প্রশ্ন হলো যে আপনি বলেছেন যে যেসব বাড়িতে চাকরি নেই, সরকারি চাকরি নেই, আপনি 20 মাসে দেবেন। এই 2 কোটি চাকরি আসবে কোথা থেকে? এটা আছে কোথায়? এর ক্যালকুলেশনটা কি আর কিভাবে এটা সম্ভব? কারণ যদিও আমি বলে রাখি যে গতবারও আপনি 2020-তে যখন 10 লক্ষ সরকারি চাকরির কথা বলেছিলেন, তখন মনে হয়েছিল যে ওটা বিলিভেবল নয় আর ডুয়েবলও নয়। আরে ওনারা 10,000 লোককে চাকরি দিচ্ছেন, সেটা কোথা থেকে আসছে তা তো কেউ জিজ্ঞেস করছে না বা কেউ বলছেও না। গতবারও আমাদের কাকা বলেছিলেন, যেমন আপনি বললেন, কোথা থেকে আসবে। দেখুন, আমরাও বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, আর আমাদেরকেও রাজনীতিতে লম্বা ইনিংস খেলতে হবে। আর আমরা মানুষের সাথে ভাঙাচোরা মিথ্যে প্রতিশ্রুতি দিই না। বয়স বলে কাঁচা হতে পারে, কিন্তু মুখের কথা পাকা। বৈজ্ঞানিকভাবে আমরা অনেক বিশেষজ্ঞদের থেকে পরামর্শ নিয়ে এই কথাগুলো বলেছি, আর যখন বলেছি তখন এই কথায় আমরা অবিচল থাকব এবং করে দেখাবো। এটা আমাদের ভিশন। আমরা চাই যে প্রত্যেক পরিবারে, যে পরিবারে চাকরি নেই, সেখানে চাকরি পৌঁছুক। এবার যেমন আউটসোর্সিং আছে, আপনি দেখবেন, আর এই পুরো ডিটেল যে প্ল্যান আমরা কিভাবে দেব, এটা কিছুদিনের মধ্যে আমরা বিহারের মানুষের সামনেও রাখব। আমরা বলবো যে আমরা কোথা থেকে দেব। এটার উপরেও শীঘ্রই আপনাকে কিছুদিন পরে, ছট পুজোর পরে, এই সব জিনিসগুলো আমরা বলবো যে কিভাবে আমরা করব। কিন্তু আপনি দেখবেন আউটসোর্সিং আছে, আপনি দেখবেন যত নিবিদা কর্মী আছে, তারা জেলারই হোক বা বিভিন্ন আপনার মন্ত্রণালয়ে হোক, এদের সবাইকে পার্মানেন্ট করার কথা আমরা বলেছি। স্যার, আমি যত জীবিকা দিদি আছেন, সিএম আছেন, তাদেরকেও পার্মানেন্ট করার কথা বলেছি। তো এই আগামী দিনে যে ক্যালকুলেশনটা আছে, যে এখন তো আমাদের কাছে পুরো ডেটা আছে। যখন আমরা কাস্ট বেস সার্ভে করেছিলাম, তো নাও উই হ্যাভ অল দ্য ডেটা উইথ আস। কোন বাড়িতে সরকারি চাকরি আছে, কোন জাতির কাছে আছে, কোন ধর্মের কাছে আছে, সেই পুরো পরিসংখ্যানটা আমাদের কাছে আছে। সেই পরিসংখ্যানগুলো দেখে, বাজেট দেখে, আর বিহারের রেভিনিউ জেনারেশন আমরা কিভাবে বাড়াবো, এই প্ল্যানটাও আমরা শীঘ্রই আনতে চলেছি। আপনাকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করতে এত দেরি হলো, এতে কি আপনার খারাপ লাগেনি? প্রথম, এবং দ্বিতীয়ত, নির্বাচনের পর যদি নীতিশ বলেন যে তিনি আপনার দিকে আসবেন, তাহলে কি আপনি তাকে নেবেন? দেখুন, এটা তো বেশ স্পষ্ট ছিল। লোকেরা জানতো যে তেজস্বী মহাগঠবন্ধন থেকে প্রথম মুখ্যমন্ত্রী হতে চলেছেন। না, কিন্তু ঘোষণাটা একটু দেরিতে এসেছিল। এটা কোনো ব্যাপার না, কিন্তু অন্য দিক থেকে কোনো ঘোষণা নেই। বিজেপি স্পষ্ট নয়। তো এখন যদি আপনি দেখেন, আমরা মুখ্যমন্ত্রীর পদ ঘোষণা করার ক্ষেত্রে সবাই মিলে এগিয়ে আছি। কিন্তু হ্যাঁ, জনতাই মালিক, এবং আমার মনে হয় যে এটাই আমাদের গণতন্ত্রের সৌন্দর্য। বিরোধী পক্ষ এই জন্যইতেই থাকে এবং শাসক দল এই জন্যই থাকে যাতে সরকারের উপর নজর রাখতে পারে। তো আমার মনে হয় যে সুযোগটা লোকেদের, বিশেষ করে নতুন লোকেদের পাওয়া উচিত। যেমন কৃষক যদি একই জমিতে 20 বছর ধরে একই ব্র্যান্ডের বীজ রোপণ করে, তাহলে ফসল হবে না এবং জমিও অনুর্বর হয়ে যাবে। তো এখন সময় এসে গেছে নতুন বীজের। যে নতুন বীজ না, কিন্তু যদি কোনো পুরনো বীজ আপনার সঙ্গে যোগ দিতে চায়,
যদি নীতিশ বলেন যে আমি আপনাকে সরকার গড়তে সাহায্য করব, না 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 না, ওনার জন্য আমার খুব দুঃখ হয় বিজেপি ওনার সাথে যেভাবে ব্যবহার করছে। আর যে ওনার যা অবস্থা হয়েছে, ঠিক আছে, একটা বয়সের ব্যাপার আছে, আমরা সবাই জানি। আর আমি এই অংশে ওনার উপর বেশি মন্তব্য করতে চাই না, কিন্তু আমরা সবাই জানি যে বিহারের সরকার এখন বিজেপি দিল্লি থেকে চালাচ্ছে, দুজন লোক এটা চালাচ্ছে, তারা এখানকার আমলা এবং সবার সঙ্গে সরাসরি যোগাযোগে রয়েছে। বিহারকে কিভাবে শাসন করা হচ্ছে সেসব বিজেপিই করছে, উনি হাইজ্যাক হয়ে গেছেন। তো আমার মনে হয় যে নীতিশজির সাথেও যাদের উপর নীতিশজি ভরসা করেন সেই তিনজন লোক যারা আছেন, তাহলে উনি হয়তো শীঘ্রই একজন সহযোগী হতে পারেন। ওরা সবাই বিজেপির সাথে হাত মিলিয়েছে। না প্লিজ, না প্লিজ, না প্লিজ। এখন ওনার আর বিহার চালানোর মতো অবস্থা থাকবে না, উনি পার্টিতেও কাউকে চিনতে পারেন না। তাই আমার একটা প্রশ্ন আছে যে, যেমন আপনি বলছেন যে নীতিশ কুমার এখন আর বিহার চালানোর মতো অবস্থায় নেই, তো ধরে নিন এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেল, তাহলে তো বিজেপি সেই একই যুক্তিতে নিজেদের মুখ্যমন্ত্রী বানাতে পারে। দ্বিতীয়ত, এবারের যে নির্বাচনী প্রক্রিয়া নির্বাচন কমিশন পরিচালনা করছে, তাতে কি আপনি সন্তুষ্ট, নাকি যেমন আপনি এসআইআর এর সময় আপনার আশঙ্কা প্রকাশ করেছিলেন, এখনও কি আপনার ভয় আছে যে নির্বাচনে কিছু গড়বড় হতে পারে? এসআইএলকে নিয়ে আমাদের বড় জয় হয়েছে, লড়াই হয়েছে, মানে কোনো বিরোধিতা ছিল না, কিন্তু ওদের দিয়ে পদ্ধতি ছিল, যে সময়সীমা ছিল, যে নথি ওরা গরিবদের কাছ থেকে চেয়েছিল, তা নিয়ে আমাদের বিরোধিতা ছিল। ধন্যবাদ যে অন্তত এখন যেখানেই এসআইআর হবে, আধার হবে, দ্বাদশ নথি, তো এটা আমাদের একটা বড় জয় এবং এতে অনেক সমস্যারও সমাধান হয়েছে। আর নির্বাচন কমিশনের লোকেরাও এখন বিএলও যারা ছিল তারাও চাপে পড়েছে। তো আমার মনে হয় যে এটা একটা লড়াই ছিল যা মাঝখানে হয়েছিল, লোকেদের মধ্যে অনেক বিভ্রান্তি ছিল, যারা বিহারের বাইরে থাকতেন তাদেরটা কিভাবে হবে। তো এটা নিয়ে আমরা গ্রাউন্ড রুটে অনেক বড় কাজ করেছি। নির্বাচন কমিশন যে ভুলগুলো করেছিল আমরা সেগুলো কোর্টে পেশ করেছি এবং কোর্ট আমাদের দাবিগুলো কবুল করেছে। আপনি যেমন শুরুতে বললেন যে এখন এই বর্তমান সরকার সেলফ ডিক্লাইনে আছে, মানে এর পতন শুরু হয়ে গেছে। আরও 5 বছর, ঠিক আছে, যদি ধরুন এই সরকার আবার তৈরি হয়, আপনার কি মনে হয় যে এটি তার মেয়াদ পূর্ণ করার আগেই সেলফ ডিস্ট্রাক্ট করবে? এবং যদি বিজেপি এখানে তাদের পছন্দের কোনো মুখ্যমন্ত্রীকে চাপিয়ে দেয়, অন্য রাজ্যে যেমনটা তারা করেছে, তেমন কোনো মুখহীন কাউকে, আপনার কি মনে হয় বিহারের মানুষ সেটা মেনে নেবে, যেমনটা তারা রাজস্থান বা মধ্যপ্রদেশ বা দিল্লিতে মেনে নিয়েছে? আমার মনে হয় যে বিহারের মানুষ তারা এই সরকারকে আর ফিরিয়ে আনবে না। যদি এই সরকার কোনোভাবে এখানে সরকার গঠন করে, তাহলে দুর্নীতি আরও বাড়বে, আমলাতন্ত্র আরও বাড়বে, অপরাধীদের মনোবল আরও বাড়বে, আর পেপার লিক হবে। চাকরির কথা বলা হবে না, কলমের কথা বলা হবে না, তলোয়ারের কথা বলা হবে, আর বিহারে লোকেদের আবার কষ্ট ভোগ করতে হবে। আপনি অমিত শাহজির ইন্টারভিউ শুনে থাকবেন, বিহারে ফ্যাক্টরি বসতে পারে না, শিল্প বসতে পারে না, জমির অভাব আছে। উনি পরিষ্কার মানা করে দিয়েছেন যে বিহারে বিজেপি এলে ইন্ডাস্ট্রি বসাবে না, এটা এমনই, মানে এটা পরিষ্কার। তাই এখন লোকেদেরই সিদ্ধান্ত নিতে হবে, কারণ শেষ পর্যন্ত ওরাই মালিক, জনতাই মালিক। আমরা আমাদের মুদ্রার উপর নিজেদের কাজ করছি, যে মুদ্রাগুলো আছে আমরা সেগুলোর কথা বলছি। আমরা বেশি করে বিজেপি আর জেডিইউ এর কাছে হিসাব চাইছি যে আপনারা 20 বছরে কি করেছেন, সেটা আপনারা জনতাকে বলুন। যদি যে পরিস্থিতি, যেমন আমরাও প্রচারে যাচ্ছি, তো মানুষ গতবারও পরিবর্তনের মেজাজে ছিল, যদিও যা হওয়ার হয়ে গেছে, অল্পের জন্য থেকে গেছে, কিন্তু এটা দেখায় যে এবার বিহারের জনতা সুযোগ হাতছাড়া করবে না।
এবার গতবারের তুলনায় আপনি কম প্রচার করলে তার কি কোনো বিরূপ প্রভাব পড়বে? না না, প্রচার আমাদের তো চেষ্টা থাকবে যাতে বেশি থেকে বেশি করতে পারি। এখন নির্বাচন কমিশন অনুমতিই না দিলে আমরা কি করতে পারি? এখনো যেমন আজ আমাদের সভা খাগাড়িয়ায় ছিল, সেটা বাতিল করে দেওয়া হয়েছে কারণ অমিত শাহজি ওখানে করছেন, সুরক্ষার কারণ দেখানো হয়েছে। ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে, অনেক অনেক। তো আমার মনে হয় যে এর উল্টো প্রভাব এনডিএ আর বিজেপির ওপর পড়বে। আমরা আপনাকে আপনার প্রচার, নির্বাচনী প্রচার আর র্যালিতে দেখেছি, আর আপনি মানুষের থেকে দারুণ সাড়া পান। তাই আমি আপনাকে আবেগঘনভাবে জিজ্ঞাসা করতে চাই, আপনি আপনার বাবার কাছ থেকে কতটা শিখেছেন? কারণ উনি একজন দারুণ বক্তা ছিলেন, আর উনি জনতাকে দিয়ে প্রতিক্রিয়া করাতে পারতেন। আপনি ওর থেকে কতটা শিখেছেন, এটা কি আপনার ডিএনএতে আছে? না, অনেক কিছুই শিখেছি, আরও কিছু শেখার আছে, শেখার খিদে আমার মধ্যে আছে। আর বাবাও মাঝে মাঝে পরামর্শ দেন। ওর সঙ্গে আমার তুলনা তো আমি করতে পারি না, আর কেউই করতে পারে না। হি ওয়াজ এ মাস লিডার, হি ইজ স্টিল এ মাস লিডার। আর যে কমিউনিকেট করা বা যে সাহসের সঙ্গে তিনি কথা বলেন, কাউকে ভয় পান না, সত্যি বলেন, মাটির সঙ্গে যুক্ত এমন খুব কম নেতাই আজ দেশে আপনি পাবেন। আজও এই অসুস্থ অবস্থাতেও সন্ধ্যায় 1-2 ঘন্টা মানুষের সঙ্গে তিনি অবশ্যই দেখা করেন। তো আমার মনে হয় সুতরাং আপনি কে সেটা বড় কথা নয়, আপনি কার সেটাই বড় কথা, রাইট? এটা উনি বেশ। আমাকে বলুন আপনার ভাষণে কোন একটা জিনিস সব থেকে বেশি সারা জাগায়? আমার মানে হলো অনেক কিছুতেই সাড়া পাওয়া যায়, কিন্তু সেই একটা সাধারণ বিষয় যেটা আপনি সব জায়গায় উল্লেখ করেন আর বিরাট সাড়া পাওয়া যায়, সেটা কি? এটা বেকারত্ব নিয়ে। মানুষ বিশ্বাস করে যে তেজস্বী এলে অবশ্যই চাকরি আর রোজগার দেবে। আর একটা জিনিস হলো, লালুজি কখনো নিজের আদর্শের সঙ্গে আপোস করেননি। আজকের দিনে এমন অনেক দল পাওয়া যাবে, আগে বা এখন, যারা বিজেপির সঙ্গে নেই, আরএসএস এর সঙ্গে নেই, কিন্তু লালুজি কখনো নিজের আদর্শের সঙ্গে আপোস করেননি, আর আমরাও সেই পথেই চলছি। মানুষ এতে সাড়া দেয়? হ্যাঁ। আপনি কি বলেন? দেখুন, আমরা তো বলি যে ভাই, লালুজি কখনো ঝোঁকেননি, নিজের বিচারধারার সাথে আপোস করেননি। যখন লালুজি ঝোঁকেননি, তখন লালুজির ছেলেও ঝোঁকবে না। অ্যান্ড দেয়ার ইজ আ গুড রেসপন্স। ওকে, তেজস্বী, এই নির্বাচনে আপনি 2019 থেকে একা নির্বাচনের অনেক কিছুই নিজে সামলেছেন। ইউ হ্যাভ বিন দ্য স্টার প্রচারক অফ এ পার্টি। কোন 3টে পজিটিভ দিক আছে, আর কোন 3টে আপনার নিজের নেগেটিভ বলে মনে হচ্ছে? দেখুন, পজিটিভ, আই হ্যাভ ভিশন, অ্যান্ড আমরা কাজ করেছি সরকারের থেকেও, অপোজিশনেও। আমাদের বেশ স্ট্রং অপোজিশন ছিল। তৃতীয়ত, আই কানেক্ট উইথ দ্য পিপল, মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করি, মানুষ আমাদের কথা বোঝে। উইকনেসের ব্যাপারে আমার মনে হয় আরও বেশি থেকে বেশি সময় আর আরও বেশি টাইম মানুষের সঙ্গে কাটানো, যতটা আরও কাটানো উচিত। নিজের পার্টির ক্যাডারকে আরও গ্রাসরুট পর্যন্ত, বুথ লেভেল পর্যন্ত আমাদের নিয়ে যেতে হবে। আর তৃতীয়টা যদি আপনি বলেন, তো ফিটনেসের ওপর একটু নজর দেওয়ার দরকার আছে। ওটা তো আমার উপরেও প্রযোজ্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।